প্রিয় শিক্ষার্থীরা, চক্রবৃদ্ধি সুদ সংক্রান্ত সমস্যা সমাধানের প্রথম পর্বে আমরা চক্রবৃদ্ধি সুদ কী এবং চক্রবৃদ্ধি সুদ সংক্রান্ত সমস্যা সমাধানের সূত্রের গঠন সম্পর্কে জেনেছিলাম এবং কোষে দেখি 6.1-এর প্রথম দুটি সমস্যার সমাধান করেছিলাম। আজ দ্বিতীয় পর্বে আমরা 3-এর দাগ থেকে সমস্যাগুলির সমাধান করব। প্রথমের দুটি সমস্যা সমাধানের ক্ষেত্রে আমরা সুদে আসলে বা সমূল চক্রবৃদ্ধি নির্ণয় করেছিলাম প্রথম দুটির ক্ষেত্রে। এর পরের দুটি অর্থাৎ 3 নম্বর এবং 4 নম্বর এই দুটি সমস্যা সমাধানের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করতে হবে। পঞ্চমটির ক্ষেত্রেও চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করে সেক্ষেত্রে আমাদের তার সাথে যোগ করে ফেলতে হবে পৃথকভাবে হাফ বছরের সুদ, অর্থাৎ সমূল চক্রবৃদ্ধি নির্ণয় করতে হবে পৃথক ধরনের এটি একটি অঙ্ক। এরপরে 6 নম্বর এবং 7 নম্বর এই দুটি দাগে চক্রবৃদ্ধি সুদ দেওয়া আছে, সেখান থেকে আসল নির্ণয় করতে হবে। কিছু টাকা বলা আছে, কত টাকা, এই কত টাকা নির্ণয় করতে হবে, অর্থাৎ আসল হিসেব করে দেখতে হবে। অর্থাৎ 6 এবং 7 এই দুটি প্রশ্ন একই ধরনের। 8-এর দাগ এবং 9-এর দাগ, 8 এবং 9 এই দুটি প্রশ্নের ধরনও একই। উভয় ক্ষেত্রে সুদে আসলে দেওয়া আছে, সেখান থেকে আসল নির্ণয় করতে হবে কত টাকা। সুদে আসলে দেওয়া আছে অর্থাৎ সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে, সেখান থেকে আমাদের আসল নির্ণয় করতে হবে কত টাকা। অর্থাৎ আমরা দেখতে পেলাম 1 এবং 2 প্রথমের দুটি দাগে সমস্যা সমাধান কৌশল একই রকম হবে। তৃতীয় এবং চতুর্থ এই দুটি দাগের সমস্যা সমাধান কৌশল একই রকম হবে। পঞ্চমটি একটু ভিন্ন ধরনের। 6 এবং 7 এই দুটি দাগের সমস্যা সমাধান কৌশল একই হবে এবং 8, 9 এই দুটি দাগের সমস্যা সমাধান কৌশল একই রকম হবে। পরবর্তী সময়ে আমরা পরবর্তী দাগগুলো নিয়েও আলোচনা করব। 3 নম্বর সমস্যাটি লক্ষ্য করো। গৌতমবাবু 2000 টাকা বার্ষিক 6% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের জন্য ধার নিয়েছেন। 2 বছর পরে তিনি কত টাকা চক্রবৃদ্ধি সুদ দেবেন তা হিসাব করে লিখি। তাহলে এখানে আমাদের চক্রবৃদ্ধি সুদের পরিমাণ নির্ণয় করতে হবে। আমরা সূত্র জানি n বছরের সমূল চক্রবৃদ্ধি ইকুয়ালস p × 1 + r/100 হোল টু দি পাওয়ার n, যেখানে p মূলধন, আর শতকরা বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার এবং n সময় বছরে। তাহলে সমূল চক্রবৃদ্ধি যদি p × 1 + r/100 হোল টু দি পাওয়ার n হয়, এই সমূল চক্রবৃদ্ধি থেকে আমরা আসল বিয়োগ করে দিলে চক্রবৃদ্ধি সুদ পেয়ে যাব। তাহলে চক্রবৃদ্ধি সুদ সমান সমূল চক্রবৃদ্ধি মাইনাস আসল। যেহেতু চক্রবৃদ্ধি সুদ সমান সমূল চক্রবৃদ্ধি মাইনাস আসল সমান p × 1 + r/100 হোল টু দি পাওয়ার n মাইনাস p। এখানে অতএব নির্ণেয় চক্রবৃদ্ধি সুদ সমান, এখানে p ইকুয়ালস 2000, p এর মান 2000। আমরা সরাসরি p সমান 2000 বা আসল ব্র্যাকেটে p 2000 টাকা এভাবে লিখতে পারি। আসল p সমান 2000 টাকা। শতকরা বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার r% সমান 6%, অর্থাৎ r সমান 6
সময় এখানে n সমান 2 বছর, অর্থাৎ n সমান 2 আমরা পাচ্ছি। সমান, দেখো আসলে দুটি পদ আছে, উভয় পদে p আছে, সুতরাং p আমরা কমন নিলাম। p কমন নিলে পাচ্ছি 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n মাইনাস 1। এবার মানগুলো বসিয়ে দিই। আমরা সরাসরি প্রথমে সমূল চক্রবৃদ্ধি নির্ণয়ের পর তারপরে তার থেকে আসল বাদ দিতে পারতাম, তা না করে নির্ণয় চক্রবৃদ্ধি সুদ সমূল চক্রবৃদ্ধি মাইনাস আসল সেই সূত্রে ব্যবহার করছি। তাহলে পি এর মান এখানে 2000 ইন্টু 1 প্লাস r/100 অর্থাৎ 6/100 এর হোল স্কোয়ার মাইনাস 1। চক্রবৃদ্ধি সুদ একটা রাশি, সুতরাং তার একক থাকছে টাকা, ইকুয়ালস তাহলে 2000 ইন্টু, এটা আমরা 1 প্লাস 6/100 এর লসাগু 100 করে 100 প্লাস 6 পাচ্ছি, অর্থাৎ 106 পাচ্ছি, তার হোল স্কোয়ার আছে অর্থাৎ 106 এর স্কোয়ার পাচ্ছি মাইনাস 1। তাহলে হরে 100 স্কোয়ার হচ্ছে, তাই তো, অর্থাৎ 106/100 স্কোয়ার পাচ্ছি। থাক, এইভাবেই লিখতে পারি, টাকা ইকুয়ালস 2000 ইন্টু হরে তাহলে 100 ইন্টু 100 অর্থাৎ 100 স্কোয়ার, আর লবে হচ্ছে 100 স্কোয়ার মাইনাস 1 ইন্টু 100 স্কোয়ার অর্থাৎ 100 স্কোয়ার, টাকা ইকুয়ালস 1 2 3 তিনটা শূন্য কাটলাম, 1 2 3 তিনটা শূন্য কাটলাম, অর্থাৎ লব হরকে 1000 দিয়ে ভাগ করেছি। তাহলে 2 গুণ, এটা একটা সূত্রে ব্যবহার করে দিতে পারি আমরা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে এ বলতে 106 আর বি বলতে 100, তাহলে 106 এর সাথে 100 যোগ অর্থাৎ 206 গুণ 106 থেকে 100 বিয়োগ 6। আমরা বীজগাণিতিক সূত্রের প্রয়োগ করেছি, আমাদের সুবিধা হয়েছে, নইলে 106কে 106 দিয়ে গুণ করতে হতো, তার থেকে 100কে 100 দিয়ে গুণ করতে হতো এবং বিয়োগ করতে হতো। হরে 10 টাকা, আমরা 10 দিয়ে এটা লঘিষ্ঠ করতে পারি, 2 5 10, কিন্তু 5 দিয়ে ভাগ করা তুলনামূলক কঠিন, তাই রেখে দিয়েছি। এবার গুণ করি, প্রথমে 6 দিয়ে গুণ, তারপরে 2 দিয়ে গুণ করতে পারি, বা সরাসরি আমরা 6 গুণ 2 12 অর্থাৎ এইটাকে 12 দিয়ে গুণ করতে পারি। 12 6 72 2 7 12 0 0 7 12 গুণ 2 24 ডিভাইডেড বাই 10 টাকা ইকুয়ালস, তাহলে দশমিক এক অঙ্ক বাম দিকে আসবে, অর্থাৎ 2 এর আগে দশমিক হবে 247.2। টাকা পয়সার ক্ষেত্রে আমরা দশমিকের পরে 2 অঙ্ক নিই, তাহলে একটা শূন্য দিয়ে দিই, অর্থাৎ 247 টাকা 20 পয়সা পাচ্ছি। অতএব তিনি 247.20 টাকা চক্রবৃদ্ধি সুদ দেবেন। তাহলে একই সমস্যার সমাধানের ক্ষেত্রে আমরা প্রথমে সমূল চক্রবৃদ্ধি নির্ণয়ের পর সেখান থেকে আসল পৃথকভাবে বাদ দিতে পারতাম, অর্থাৎ প্রথমে 2000 ইন্টু 1 প্লাস 6/100 হোল টু দি পাওয়ার 2 এর মান নির্ণয় করতাম, সমান 2000 ইন্টু তাহলে 106/100 হোল স্কোয়ার অর্থাৎ 106 গুণ 106 বাই 100 ইন্টু 100 বেরোতো। সেক্ষেত্রে একইভাবে আমরা প্রথমে 2 গুণ 106 গুণ 106 এভাবে গুণ করতে হবে, অথবা আমরা 100 প্লাস 6 এর হোল স্কোয়ার করতে পারি, সহজে গুণ করা যাবে। 106 গুণ 6 অর্থাৎ 636, 36 এর 6 অর্থাৎ আমরা পাচ্ছি 63। তাহলে 106কে 0 দিয়ে গুণ করলে 0, 63 আমরা 3 বসালাম, এখনও 6 আছে, 106 গুণ 1 অর্থাৎ 106 এবং 6 সমান
112 হোল ডিভাইডেড বাই 10। এবার 2 দিয়ে গুণ করা খুবই সহজ, অর্থাৎ 22, এখানে 4, 36 দ্বিগুণ 72 ডিভাইডেড বাই 10 সমান পাচ্ছি 2247.20। দেখো এক্ষেত্রে আমরা 2247 টাকা 20 পয়সা পেতাম সমূল চক্রবৃদ্ধি, তার থেকে তাহলে আসল বাদ দিয়ে দিতাম, সেক্ষেত্রে 247 টাকা 20 পয়সা পেতাম। অর্থাৎ প্রথমে সমূল চক্রবৃদ্ধি নির্ণয়ের পর সেখান থেকে আসল শেষে বাদ দিয়ে চক্রবৃদ্ধি শুধু নির্ণয় করতে পারতাম। আর এক্ষেত্রে সরাসরি করেছি, যেভাবে হোক করা যাবে। তাহলে আমরা মূল সূত্রটি জেনেছিলাম, সমূল চক্রবৃদ্ধি p × 1 + r/100 হোল টু দি পাওয়ার n। সমূল চক্রবৃদ্ধি থেকে আসল বিয়োগ করে চক্রবৃদ্ধির সুদ নির্ণয় করলাম। চতুর্থ সমস্যাটি লক্ষ্য করো, 30,000 টাকার বার্ষিক 9% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করি। তাহলে তৃতীয় সমস্যার মতোই এক্ষেত্রেও আমরা চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করব। সমূল চক্রবৃদ্ধির সুদ থেকে বা সমূল চক্রবৃদ্ধি থেকে আমরা আসল বিয়োগ করে দেব। প্রদত্ত তথ্যানুযায়ী আসল প্রিন্সিপাল পি এক্ষেত্রে 30,000 টাকা, অর্থাৎ পি সমান 30,000। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার অর্থাৎ রেট অফ কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যানুয়ালি এক্ষেত্রে আছে 9%, অর্থাৎ আর সমান 9। এবং সময় এখানে আমরা কটি পর্ব তা হিসাব করছি, তাই পর্ব সংখ্যা সেই হিসাবে n ধরা হচ্ছে। সময় এক্ষেত্রে 3 বছর, অর্থাৎ n সমান 3। যেহেতু চক্রবৃদ্ধি সুদ সমান সমূল চক্রবৃদ্ধি মাইনাস আসল, অতএব নির্ণীয় চক্রবৃদ্ধি সুদ সমান p × 1 + r/100 হোল টু দি পাওয়ার n - p ইকুয়ালস। আমরা ইতিমধ্যে পি আর এন কোনটা কি তা বর্ণনা করেছি, সুতরাং সরাসরি মানটা বসিয়ে দিই। প্রথমে পি কমন নিয়ে নিই, p × 1 + r/100 হোল টু দি পাওয়ার n - 1। এটা আমরা শেষেও করতে পারতাম, ইকুয়াল। তাহলে এখানে পি এর মান 30,000, অর্থাৎ 3 লিখে 4টা শূন্য, এই হিসাবটা আমাদের ঠিক রাখতে হবে। হোল ইন্টু 1 + r/100 অর্থাৎ 9/100 হোল টু দি পাওয়ার n এর মান এখানে 3 - 1। আমরা সংখ্যা লিখেছি, সুতরাং এককটা লিখে ফেলি। টাকা, চক্রবৃদ্ধি সুদ যেহেতু একটি এককযুক্ত রাশি, সমান প্রথমে তাহলে একইভাবে 30,000 লিখলাম ইন্টু, এই হিসাবটা আমরা কীভাবে করতে পারি দেখো, 1 + 9/100, 100 লসাগু হলে 100 + 9 অর্থাৎ 109/100 এর হোল কিউব, অর্থাৎ 109 এর কিউব। এটা আমরা বন্ধনী দিতে পারি, নাও দিলে হবে, কারণ 109 একটি সংখ্যাকে বোঝায়, সুতরাং সেক্ষেত্রে আমরা বন্ধনী নাও দিতে পারি। 109 এর হোল কিউব মাইনাস 100 কিউব হোল ডিভাইডেড বাই 100 কিউব, অর্থাৎ প্রথমে 1 + 9/100 সমান করেছি 109/100, তার হোল কিউব আছে, অর্থাৎ 109 এর কিউব বাই 100 কিউব। তারপরে 100 কিউব লসাগু করে 109 এর কিউব থেকে 100 কিউব বাদ দিয়েছি, যেহেতু এখানে 1 আছে। টাকা এক্ষেত্রে আমরা লঘিষ্ঠ করলে দেখো, প্রথমে 30,000 লিখে ফেলি ইন্টু এ কিউ মাইনাস বি কিউবের মান নির্ণয়ের বা উৎপাদকের সূত্র ব্যবহার করে সহজে এটা করা সম্ভব নয়। আসলে 109কে 109 দিয়ে গুণ করতে হবে, আমরা পাশে করে নেব। 109কে 109 গুণ করার ক্ষেত্রে আমরা বর্গ নির্ণয়ের সহজ সূত্র ব্যবহার করতে পারি, অথবা সরাসরি গুণ করতে পারি। অর্থাৎ এক্ষেত্রে 109 গুণ 9 সমান পাচ্ছি 981, 1 শূন্য আছে, সুতরাং 8
এবং 9 অর্থাৎ 981 হয়ে যাচ্ছে। 109 গুণ 9। এরপরে শূন্য দিয়ে গুণ, সুতরাং দশকের গুণ আর আমরা করছি না। শতকের গুণ করার সময় প্রথমে দুটো শূন্য দিলাম, 1 দিয়ে গুণ অর্থাৎ 901 যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি 18811 অর্থাৎ 11,881। এটা স্কোয়ার করলে তাকে আবার 109 দিয়ে গুণ করতে হবে। এক্ষেত্রে 8 দিয়ে গুণটা তুলনামূলক কঠিন, যে কারণে আমরা পৃথক পৃথকভাবে করতে পারি, অথবা 109 গুণ 1 সেই হিসাবে আমরা সরাসরিও করতে পারি। 9 দিয়ে গুণ, 9 দিয়ে গুণ করলে সুবিধা হবে। 9 দিয়ে গুণ করলে 9, 9 আসতে 72, 2 7, 9 আসতে 72 আর 7 79, 9 7, 9কে 9, 9 7 16, 6 হাতে হলো 1, 9কে 9 আর 1 10। এরপরে তাহলে দশকের গুণ করছি না, শতকের গুণ প্রথমে দুটো শূন্য দিলাম, পরে পরপর তুলে দিই 18811, যেহেতু 1 দিয়ে গুণ করেছি এবার যোগ করে ফেলি, অর্থাৎ 920, 7 8 8 7 15 5, এটা তাহলে 9 2 1 অর্থাৎ 1295,029 এটা হচ্ছে। এই গুণফলটাকে তাহলে প্রথমে আমরা লিখে ফেলি, অর্থাৎ 1295029 মাইনাস 100-এর কিউব অর্থাৎ 100 × 100 × 100। দেখো 100 একটি সংখ্যা, যে কারণে আমরা ব্র্যাকেট দিইনি, ব্র্যাকেট এখানে দেওয়ার প্রয়োজন ছিল না। তাহলে 100-র জন্য দুটো শূন্য, আবার 100 দিয়ে গুণ করলে দুটো শূন্য, আবার 100 দিয়ে গুণ করলে দুটো শূন্য, এভাবে আমরা হিসেব করতে পারি। হোল ডিভাইডেড বাই একইভাবে দুটো শূন্য, দুটো শূন্য, দুটো শূন্য, মোট 6টা শূন্য, এত টাকা ইকুয়াল। অর্থাৎ এক্ষেত্রে আমরা 1 2 3 4 1 2 3 4 4টা করে শূন্য কেটে দিলাম। তাহলে 3 গুণ অর্থাৎ 1 লিখে 6টা শূন্য, আর এখানে 1 লিখে 6টা শূন্য আছে, এখানে 1 লিখে বাকি অংশটা আছে, অর্থাৎ এই বাকি অংশটাই হবে, অর্থাৎ 295029 ডিভাইডেড বাই 100 হবে, এত টাকা। হিসেবটি খুব সাবধানে করতে হবে, অঙ্ক খুবই সহজ। তাহলে 3 দিয়ে গুণ অর্থাৎ 3 লং 27 7, 2 3 গুণ 2 6 আর 2 8, 3 0 0, 3 5 15 আর 5 হাতে 1, 3 9 27 আর 1 28 8 2, 3 2 6, 6 আর 2 8 অর্থাৎ 885087 হোল ডিভাইডেড বাই 100 টাকা। 100 দিয়ে ভাগ করলে আমরা জানি দশমিক, তাহলে বাম দিকে 2 ঘর, এখানে দুটো শূন্য আছে, 2 ঘর সরে যাবে, অর্থাৎ 7 এবং 8-এর আগে দশমিক হবে, অর্থাৎ 8850.87 টাকা। অর্থাৎ আমরা নির্ণয় চক্রবৃদ্ধি সুদ পেলাম এক্ষেত্রে 8850.87 টাকা। অতএব নির্ণয় চক্রবৃদ্ধি সুদ 8850.87 টাকা। আমরা এই সমস্যাটির সমাধানের ক্ষেত্রে একইভাবে প্রথমে সমূল চক্রবৃদ্ধি নির্ণয়ের পর শেষে সেখান থেকে আসল 30,000 বাদ দিতে পারতাম। তাহলে দেখলাম 3 নম্বর এবং 4 নম্বর সমস্যার সমাধান কৌশল একই রকম। 3 নম্বরের ক্ষেত্রে আমরা সমূল চক্রবৃদ্ধি থেকে আসল বাদ দিয়েছি, অর্থাৎ p × 1 + r/100 হোল টু দি পাওয়ার n থেকে p বাদ দিয়েছি। একইভাবে 4 নম্বর সমস্যার সমাধানের ক্ষেত্রেও p × 1 + r/100 হোল টু দি পাওয়ার n থেকে p বাদ দিয়েছি, কারণ উভয় ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করতে বলা হয়েছে। এরপর 5 নম্বর সমস্যাটি লক্ষ্য করো। আমরা প্রথমেই আলোচনা করেছি যে 5 নম্বর সমস্যাটি একটু ভিন্ন ধরনের। এখানে আছে বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 80,000 টাকার 2.12 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে তা হিসাব করে লিখি। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার বলা আছে 5%, অর্থাৎ এক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদের হিসাব হচ্ছে 1 বছর অন্তর, অর্থাৎ আসলের সাথে সুদ যুক্ত হয়ে নতুন আসল পরিণত হচ্ছে, অর্থাৎ নতুনভাবে আমরা সুদের হিসাব করছি 1 বছর অন্তর বা 1 বছরের শেষে শেষে। কিন্তু এখানে 2.5 বছরের সমূল চক্রবৃদ্ধি নির্ণয় করতে হবে, অর্থাৎ প্রথমে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি নির্ণয়ের পর শেষের 1-2 বছর অর্থাৎ 6 মাস, শেষের এই 1-2 বছরের আসলে ওই 2 বছরের যে
সমূল চক্রবৃদ্ধি হবে তার উপর আমরা সরল সুদের হিসেব করে নেব। বিষয়টি পাঠ্যপুস্তকের 107 নম্বর পৃষ্ঠায় প্রয়োগ 11 দেখলে ভালো বোঝা যাবে। বিষয়টি বুঝে নেওয়া যাক। প্রয়োগ 11 দেখো, আমি বার্ষিক 4% চক্রবৃদ্ধি সুদের হারে 10,000 টাকা 2.12 বছরের জন্য ধার নিয়েছি। সুদে আসলে কত টাকা দিতে হবে হিসাব করে লিখি। একই ধরনের সমস্যা। তাহলে প্রথম 2 বছরের সমূল চক্রবৃদ্ধি p × 1 + r/100 হোল টু দি পাওয়ার n, n এর মান এখানে 2, p এর মান এখানে 10,000 বসানো হয়েছে, আর এর মান 4। দেখো 10,816 টাকা পাওয়া গেছে। এই 10,816 টাকা আসলে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি, তাই 2 বছর শেষে মূলধন 10,816 টাকা। পরবর্তী 1-2 বছরের সুদ, সরল সুদের হিসাব PTR/100, পির মান এখানে 10,816, কারণ 2 বছরের শেষে মূলধন 10,816 টাকা। টির মান এখানে 1-2, আর এর মান এখানে 4, তাকে 100 দিয়ে ভাগ করা হয়েছে, 216 টাকা 32 পয়সা পাওয়া গেছে। তাহলে 2.12 বছরের সমূল চক্রবৃদ্ধি, 2 বছর শেষে যে মূলধন তার সাথে পরবর্তী হাফ বছরের সুদ যোগ করে পাওয়া যাবে। আমরাও এই একই ধরনের সমস্যার সমাধান একইভাবে করব। অর্থাৎ প্রথমে 80,000 টাকার উপর বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি নির্ণয় করতে হবে। সেই সমূল চক্রবৃদ্ধির ওপর পরবর্তী 1-2 বছরের সরল সুদ নির্ণয় করতে হবে। সেখান থেকে আমরা সমূল চক্রবৃদ্ধি নির্ণয় করতে পারব। প্রদত্ত তথ্যানুযায়ী আসল এখানে 80,000 টাকা, অর্থাৎ p = 80,000। সময় টাইম এখানে n সমান তাহলে 2.12 বছর। এটা আমরা এভাবে রাখতে পারি, অথবা বোঝার সুবিধার্থে 2 + 1-2 বছর লিখে দিতে পারি। আসলে 2 বছর আর হাফ বছর আমরা পৃথকভাবে সুদের হিসেব করব। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার r% = 5%, অর্থাৎ r = 5। অতএব প্রথম 2 বছরের সমূল চক্রবৃদ্ধি সুদ নয়, চক্রবৃদ্ধি সুদ পৃথকভাবে আমরা নির্ণয় করি। সব আসলের সাথে চক্রবৃদ্ধি সুদ যোগ হলে, যেমন আসলের সাথে সুদ যোগ হলে আমরা সুদে আসলে বলি সরল সুদের ক্ষেত্রে, তেমনি চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আসলের সাথে চক্রবৃদ্ধি সুদ অর্থাৎ সুদের সুদ সহ চক্রবৃদ্ধি সুদ যুক্ত হলে যেটা হয় তাকে আমরা বলি স্ববৃদ্ধি মূল বা সমূল চক্রবৃদ্ধি। সমূল চক্রবৃদ্ধি 2 বছরই, অর্থাৎ প্রথম 2 বছরের। তাহলে একইভাবে আমরা p × 1 + r/100 হোল টু দি পাওয়ার n এই সূত্রে ব্যবহার করব। সমান, সূত্রটা এখানে নাও লিখতে পারি, এটা আমরা মনে মনে ব্যবহার করলে হবে, বা পাশে লিখে দিলে হবে, সরাসরি লিখলেও কোনো সমস্যা নেই। এবার পির মানটা বসিয়ে দিই। তাহলে 80,000 × 1 + r এর মান এখানে 5/100 হোল টু দি পাওয়ার আমাদের 2 বসাতে হবে, কারণ আমরা প্রথম 2 বছরের সমূল চক্রবৃদ্ধি নির্ণয় করছি, আমরা পুরো টাইমটার করতে পারছি না। কেন করতে পারছি না? সুদের পর্ব এখানে বছরে করা আছে, 1 বছর অন্তর। সুতরাং যতক্ষণ না 2 বছর শেষে 3 বছর সম্পূর্ণ হচ্ছে ততক্ষণ আমরা নতুন করে চক্রবৃদ্ধি সুদের হিসাব করতে পারছি না। তাই 2 বছরের সমূল চক্রবৃদ্ধি নির্ণয়ের পর পরবর্তী 1-2 বছরের আমরা সরল সুদ নির্ণয় করব। টাকা সমান 80,000 × এটাকে আমরা লঘিষ্ঠ করতে পারি অথবা সরাসরি করা যায়। তাহলে 100 লসাগু হলে 100 + 5, অর্থাৎ 105/100 তার হোল স্কোয়ার, অর্থাৎ 105 × 105 হরে হবে 100 × 100 টাকা। 1 2 3 4, 1 2 3 4। তাহলে রয়ে গেল
8 ইন্টু 105 ইন্টু 105, 105-এর স্কোয়ার। এটা খুব সহজে নির্ণয় করা যায়। আমরা জানি কোনো সংখ্যার একক অঙ্ক 5 হলে তার বর্গ নির্ণয় করার সহজ উপায়, শেষে আমরা 25 লিখে দেবো, 2 10 5 25। এরপরে বামে আছে এখানে 10, 10কে তার পরের সংখ্যা অর্থাৎ 11 দিয়ে গুণ করব, 10কে 11 দিয়ে গুণ করলে 110। এভাবে খুব সহজে আমরা বর্গটা নির্ণয় করতে পারি। কোনো সংখ্যার বর্গ নির্ণয় সংক্রান্ত ভিডিও এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে কম্পিটিটিভ ম্যাথস দেখো, কম্পিটিটিভ ম্যাথসের বর্গ নির্ণয় সংক্রান্ত ভিডিওটি দেখো, তাহলে সহজে কোনো সংখ্যার বর্গ নির্ণয় করতে পারবে। ইকুয়ালস, এবার 8 দিয়ে গুণ, অর্থাৎ 25 আসছে 200, একটা শূন্য তো দিয়ে দিয়েছি, 88, অর্থাৎ 88,200 টাকা আমরা সমূল চক্রবৃদ্ধি পেলাম। প্রশ্নে কি বলা ছিল? সমূল চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করি। যেহেতু 2.5 বছরের সমূল চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করতে হবে, তাহলে শেষের 1-2 বছরে আমরা সরল সুদের হিসেব করে নেব। পরবর্তী 1-2 বছরের সরল সুদকে আমরা সংক্ষেপে সুদই লিখি। সুদ সমান পিটি আর বাই 100, পির মান এখানে 88,200, টির মান এখানে 1/2, আর এর মান এখানে 5/100 টাকা। তাহলে লভরে দুটা করে শূন্য কেটে দিলাম। এটা খুবই সহজ, 2 দিয়ে ভাগ, 441 ইন্টু 5 টাকা ইকুয়ালস 5022, অর্থাৎ 2205 টাকা পেয়ে যাচ্ছি। এই 2205 টাকাটা কি? পরবর্তী হাফ বছরের সুদ। তাহলে সমূল চক্রবৃদ্ধি সুদ আসলে 88,200 যোগ 2205 টাকা হবে। অতএব 2.5 বছরের সমূল চক্রবৃদ্ধি সমান, সমূল চক্রবৃদ্ধি সুদ নয় কিন্তু, সমূল চক্রবৃদ্ধি সমান 88,200 যোগ 2,205 টাকা। 88,000 আর 2,000, 90,000, 90,000, 200, 200, 400, 90,405 টাকা। অর্থাৎ প্রয়োগ 11-তে সমস্যাটির সমাধান যেভাবে করা ছিল, আমরা কোষে দেখি 6.1-এর 5-এর দাগের সমস্যাটির সমাধান ঠিক একইভাবে করলাম। যেহেতু 2.5 বছরের সমূল চক্রবৃদ্ধি নির্ণয় করতে হবে, তাই আমরা প্রথম 2 বছরের সমূল চক্রবৃদ্ধি নির্ণয়ের পর পরবর্তী 1-2 বছরের সুদ নির্ণয় করেছি। 2 বছরের সমূল চক্রবৃদ্ধির সাথে পরবর্তী 1-2 বছরের সুদ যোগ করে 2.5 বছরের সমূল চক্রবৃদ্ধি পেয়েছি। তাহলে আমরা দেখলাম 1 এবং 2 এই দুটি সমস্যার সমাধান কৌশল একই রকম, কারণ সমূল চক্রবৃদ্ধি নির্ণয় করতে হচ্ছে। 3 এবং 4 এই দুটি সমস্যার সমাধান কৌশল একই রকম, এক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করতে হচ্ছে। পঞ্চম সমস্যাটি একটু ভিন্ন ধরনের। পরবর্তী পর্বে আমরা 6, 7, 8, 9 পরপর সকল সমস্যার সমাধান করব। এখন এই পর্যন্ত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।